যেটা সেখানে প্লাস ইন্টু প্লাস করলে কী হবে, প্লাস ইন্টু মাইনাস করলে কী হবে, এগুলো তোমরা বইয়ের পৃষ্ঠাতে দেখেছো, কিন্তু আমাদের স্কুলের দেয়ালগুলোতেও এরকম কিন্তু অনেক বিষয় এঁকে দেওয়া আছে, যেগুলো দেখে কিন্তু তোমরা শিখতে পারবে, তাই তো? তাহলে এখানে দেখো প্লাস ইন্টু প্লাস ইকুয়াল টু কি, প্লাস ইন্টু মাইনাস ইকুয়াল টু মাইনাস ইন্টু প্লাস মাইনাস ইন্টু মাইনাস। ঠিক আছে, আচ্ছা এই যে দেয়ালে কি লেখা আছে তোমরা বলতে পারবা? কি লেখা আছে? বদমাসের বি মানে দেখো বি স্ট্যান্ডস ফর ব্র্যাকেট, বন্ধনী। আচ্ছা বদমাস এটা কোন কাজে ব্যবহার করা হয়? সরল অঙ্কে কার কাজ আগে করতে হবে, যেখানে ব্র্যাকেট দেওয়া থাকবে, এর পাতাটা থাকবে, ভাগ থাকবে, গুণ থাকবে, যোগ থাকবে, বিয়োগ থাকবে, তাহলে সবার আগে করতে হবে ব্র্যাকেটের অর্থাৎ বন্ধনীর কাজ। তার মানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট প্রথম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। এরপরে ও ফর অফ মানে এর, তারপরে এর কাজ করতে হবে। তারপরে কার কাজ করতে হবে? ডিভিশন বা ভাগ। তারপর কার কাজ করতে হবে? মাল্টিপ্লিকেশন বা গুণ। তারপরে হচ্ছে অ্যাডিশনের কাজ মানে যোগের কাজ। তারপরে হচ্ছে এস সাবট্রাকশনের কাজ করতে হবে। সবাই বুঝতে পারলাম? ভূমির দৈর্ঘ্যের অর্ধেক হোল স্কয়ার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হল সমান সমান রুট ওভার 3/4 ইন্টু বাহু স্কয়ার। বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল। তোমরা কিন্তু আমাদের চারপাশে প্রকৃতিতে বিভিন্ন জায়গায় বৃত্ত দেখে থাকো, কিন্তু গাণিতিক যে বিভিন্ন চিত্রগুলো আমরা দেখি সেগুলো হয়তো সেরকমভাবে আমরা কখনো ভাবি না, কিন্তু গণিত আমাদের চারপাশে ছড়িয়ে আছে। আচ্ছা তোমাদের মধ্যে কেউ বলতে পারবে যে ক্লাসরুমে বিভিন্ন জায়গায় বৃত্ত আছে? কেউ আমাকে দাঁড়িয়ে বলো তো কোথায় বৃত্ত দেখা যাচ্ছে? তুমি বলো তো, কে বলবে? তুমি বলো কোথায় বৃত্ত আছে, বলো। হ্যাঁ দেখো যে ফ্যানের এই শেপটাকে বলা হয় হচ্ছে বৃত্তাকার শেপ। তোমরা আমার ঘড়ির দিকে তাকাও, ঘড়ির যে শেপটা সেটাকে বলা হবে বৃত্তাকার শেপ। তুমি জানো তো এই যেখানে বিশ্ববাংলার যে লোগোটা আছে দেখো, এটা কিরকম গোল, এই শেপটাকেই বলা হয় বৃত্তাকার শেপ। বিভিন্ন রকম আছে, এই যে এই শেপটা দেখো, এটা কিরকম রাউন্ড শেপ, বৃত্তাকার। তাহলে এরকম একটা বৃত্তের ছবি যদি আমি এঁকে নিই, কেন্দ্রের থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, এটাকে কি লেখা আছে বলো? ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করা হয়, কেন? রেডিয়াস থেকে আর শব্দ নেওয়া হয়। আর বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফল, কোন জিনিসটাকে পরিধি বলে আর কোনটাকে ক্ষেত্রফল বলে তুমি বলতে পারবে? হ্যাঁ, বৃত্তের বৃত্তের পুরো চারিদিকে একবার ঘুরে আসতে যতটা ইয়ে লাগে বা যত দৈর্ঘ্য লাগে সেটাকে পরিধি বলা হয়, এবং বৃত্তের মধ্যেকার যে জায়গাটা পুরোটা ওটাকে ক্ষেত্রফল বলা হয়। এই রাস্তাটুকু একবার ঘুরে আসতে যে রাস্তা বা পথ অতিক্রম করতে হবে, সেই রাস্তার দৈর্ঘ্যটাই হচ্ছে বৃত্তের পরিধি। আর এই বৃত্তটা এই বৃত্তের মধ্যে যতটুকু জায়গা আছে সেটাকে বলা হবে বৃত্তের ক্ষেত্রফল। এই হচ্ছে বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফলের মধ্যে পার্থক্য। এখন বৃত্তের একটা জিনিস তোমরা শুনলে খুব তোমরা হয়তো আনন্দ পাবে,
আমরা যেরকম আকারেরই বৃত্ত আঁকি না কেন, ছোট বড় যাই, যে কোনো বৃত্তের পরিধি এবং ব্যাসের মান সবসময় হচ্ছে ধ্রুবক মান। ধ্রুবক মানে একটা নির্দিষ্ট মান করা যায়, সেই মানটাকে আমরা পাই দিয়ে বলি। পাই অবশ্যই পাই, এর মানটা হচ্ছে 22/7 ধরে নেওয়া হয়। তাহলে পায়ের মান হচ্ছে কত? 22/7। আর পাই মানে কি? পরিধি এবং ব্যাসের অনুপাত। তাহলে সেটাকে বলবে বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr একক, আর বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr² একক। তোমরা সবাই বুঝতে পারলে তো? হ্যাঁ। ভালো লাগলো তো তোমাদের? আমি একটু অঙ্কের বিষয়ে কবিতা বলবো। কবিতাটা হচ্ছে ত্রিভুজের প্রকার। বাহুপদে 3 প্রকার, কোণ হলো 3, ত্রিভুজ হবে 6 প্রকার। জানলে সব দিক, একটি বাহু সমান হলে সমবাহু হয়, দুটি যদি সমান হয় সমদ্বিবাহু হবে, তিনটি বাহু আলাদা হলে বিষমবাহু হয়। বাহুভেদে 3 প্রকার, মনে যেন রয়, তিনটি গুণে সূক্ষ্মকোণ এই ত্রিভুজের হয়, সূক্ষ্মকোণের ত্রিভুজ নয় জ্যামিতিতে রাখি। সমকোণ একটি হবে, স্থূলকোণ দুটি, সমকোণী ত্রিভুজ নামে রাজ্য হবে এটি। সূক্ষ্মকোণ একটি হবে, স্থূলকোণ দুটি, সমকোণী ত্রিভুজ নামে রাজ্য হবে এটি। স্থূলকোণী ত্রিভুজ থেকে স্থূলকোণী হয়, বা কোণ ভেদে 3 প্রকার, মনে যেন রয়। যদি আমরা কে ধরি তাহলে x এর মান কত আসবে? x equals to এখানে বলেছে হচ্ছে x y z equals to y, x y z equals to y। আমাদের হচ্ছে প্রমাণ করতে হবে a plus b plus c equals to 0। যেহেতু x y z এর আমরা মান পাইছি হচ্ছে x এর মান k টু দি পাওয়ার a, y এর মান k টু দি পাওয়ার b, z এর মান k টু দি পাওয়ার c। 1 কে আমরা k টু দি পাওয়ার 0 ধরতে পারি, যেহেতু k টু দি পাওয়ার 0 equals to 1। বা আমরা যদি এগুলো গুণ করে দিই তাহলে হচ্ছে k equal a plus b plus c আসবে, সমান সমান k টু দি পাওয়ার 0। বা আমি যদি শুধু পাওয়ার করে দিই এখন a plus b plus c equals to 0, সুতরাং এটা আমাদের প্রমাণিত হয়ে গেছে। সুতরাং প্রমাণিত যে a plus b plus c equals to 0। আয়তন, গোলকের আয়তনের সূত্র কেউ বলতে পারবে? বসো, কেউ বলতে পারবে? হ্যাঁ বলো। না, 4/3 পাই আর কিউ। এককটা কি হবে? বর্গ একক হবে না ঘন একক হবে? একদম ঠিক বলছো, এককটা হবে ঘন একক। তাহলে বাস্তব জীবনের সঙ্গে এভাবে সমন্বয় করে তোমাদের বিষয়গুলোকে বুঝে নিতে হবে, তাহলে জিনিসগুলো ধারণা আরো স্পষ্ট হবে। বাস্তব জীবনের সঙ্গে আমাদের গণিতের পাঠ্য বিষয়ের কিন্তু অনেক সম্পর্ক আছে। আমরা যদি বাস্তব জীবনের সঙ্গে গণিতের সেই সম্পর্কগুলোকে যদি বুঝে নিয়ে আমরা যদি পড়াশোনা করি, তাহলে আমাদের পড়াশোনাটা অনেক সহজ হবে এবং আমাদের মনের মধ্যে একটা স্পষ্ট ছাপ পড়বে, যে ছাপটা সারা জীবন
দীর্ঘস্থায়ী নয়। আজকে তোমাদেরকে আমি দেখো বোর্ডের মধ্যে কি লিখেছি, এটা ভেদ। ইংরেজিতে কি বলে? ভেরিয়েশন। ভেদ মানে হচ্ছে পার্থক্য। তোমাদের কি এই যে প্রকৃতিতে যে বিভিন্ন ঘটনা, এরকম কোনো ঘটনা তোমরা বলতে পারবে যে একটার সঙ্গে আরেকটার সম্পর্ক আছে? তুমি বলতে পারবে? বলো। না, হ্যাঁ, গাছপালার পরিমাণ বাড়লে অক্সিজেন বাড়বে। ঠিক আছে, আমি প্রথম উদাহরণটা নিয়ে নিচ্ছি। তাহলে গাছপালার পরিমাণ যদি বাড়ে, হ্যাঁ, গাছপালার পরিমাণের সঙ্গে কি হচ্ছে? পরিমাণ যদি বাড়ে, পরিমাণের সঙ্গে দেখো কার সম্পর্ক? হ্যাঁ, অক্সিজেনের সম্পর্ক। অক্সিজেনের পরিমাণ, তাই না? অক্সিজেনের পরিমাণ। তাহলে একটা বাড়লে কি হচ্ছে? আর একটা বেড়ে যাচ্ছে। এটাও যদি বাড়ে তাহলে কি হবে? এটাও বাড়বে। তাহলে এটা একটা উদাহরণ। তুমি একটা উদাহরণ বলতে পারবে স্পষ্ট যে একটি বাড়লে আরেকটি কমে যাচ্ছে? হ্যাঁ, এটা গাছপালার সঙ্গে বলা যাবে। গাছপালার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে যাচ্ছে, তাই তো? কি সবাই কি আমার সঙ্গেই তো একমত? তো তাহলে গাছপালার পরিমাণ বাড়লে অক্সিজেনের পরিমাণ বেড়ে যাচ্ছে। তাহলে গাছপালার পরিমাণকে আমি যদি টি দিয়ে লিখি আর অক্সিজেনের পরিমাণকে যদি ও দিয়ে লিখি, এটা একটা সম্পর্কে আছে। এই সম্পর্কটাকে আমরা অঙ্কের ভাষায় বলি, এরা আছে সরল ভিত্তি। গাছপালার পরিমাণ বাড়লে অক্সিজেনের পরিমাণ বেড়ে যাচ্ছে, এটা সরল ভিত্তি আছে, তাই তো? আর তুমি যেটা বললে যে গাছপালার পরিমাণ যদি বাড়ে, আমরা কার্বন ডাই অক্সাইডকে যদি সি দিয়ে লিখি, তাহলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা কি হবে? কমে যাবে। এটাকে আমরা বলবো হচ্ছে ব্যস্ত ভেদ। একটা বাড়লে আর একটা কমে যাচ্ছে। এই যে একটা বাড়লে কি হচ্ছে? আর একটা কমে যাচ্ছে, তাই না? তাহলে গাছপালার পরিমাণের সঙ্গে কার্বন ডাই অক্সাইড যদি সি দিয়ে লিখি, তাহলে ব্যস্ত ভেদে আছে। ব্যস্ত ভেদে থাকলে কি রেসিপ্রোকাল ফর্মে লিখতে হবে 1/c। তার মানে টি এর পরিমাণ বাড়লে সি এর পরিমাণ কি হবে? কমে যাবে। এই সম্পর্কটাকে বলা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে তোমরা গণিতের যে বিভিন্ন বিষয়গুলো তোমাদের বইয়ের মধ্যে আছে, এগুলোকে তোমরা বাস্তব জীবনের সঙ্গে সমন্বয় করার চেষ্টা করো। দেখো তোমাদের চারপাশে সব জায়গায় দেখো গণিত ছড়িয়ে আছে। তোমাকে সেরকম ভাবে দেখতে হবে এবং সেই জিনিসগুলোকে উপলব্ধি করে তোমাকে অনুধাবন করবার চেষ্টা করতে হবে। তাহলে তোমাকে সেই বিষয়গুলো একদম সহজ হবে। কি সবাই বুঝতে পারলে তো? ক্লাস 9-এর পাঠ্যসূচিতে রয়েছে লাভ ও ক্ষতি। এই বিষয়টি ছাত্রছাত্রীদের খুব সহজভাবে বোঝানোর জন্য আজকে রোল প্লে মেথড বা অভিনয়ের মাধ্যমে বিষয়টাকে কিভাবে তোমাদের সামনে সহজবোধ্য করা যায় তার চেষ্টা করা হবে। ছাত্রছাত্রীরা পরিবেশন করবে, লাভপতি বিষয়টিকে বোঝানোর চেষ্টা করা হবে। লাভপতির যে বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলো বলা হবে এবং পাশাপাশি বাস্তব জীবনে আমরা কেনাকাটা প্রত্যেকেই করি। কেনাকাটার ক্ষেত্রে যে টার্মগুলো বিভিন্ন সময় আসে সেগুলো সম্পর্কে তোমাদের ধারণা আছে। তুমি চলে আসো। তুমি কি দোকানদার তো? হ্যাঁ, তাহলে এবার একজন নিয়ে আসো, শুরু করো। ছাতাটা কত দিয়ে কিনেছিলে তুমি? 200 টাকা দিয়ে কিনেছিলে। তাহলে যে দাম দিয়ে তুমি কিনেছিলে সেটাকে কি বলা হবে? বলো। সেটাকে ক্রয় মূল্য বলা হবে। তাহলে তোমরা সবাই জেনে নাও, কোনো জিনিস বা কোনো দ্রব্য যে দামে কেনা হয় তাকে বলে ক্রয় মূল্য। আর তুমি ছাতাটা কত দামে বিক্রি করলে? 250 টাকা দিয়ে বিক্রি করে দিলে। তাহলে এই দামটাকে কি বলবো? এটাকে বিক্রয় মূল্য বলবো। তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 250 টাকা। আর ছাতার গাড়িতে একটা দাম রাখা ছিল, তুমি বলো তো এই দামটাকে কি বলা হবে? এটাকে ঠিক বলছো, এটাকে কি বলা হবে? এটাকে ধার্য মূল্য। কত রাখা ছিল দেখে বলো তো?
250 লেখা ছিল, তাই তো? তাহলে যে দাম রাখা ছিল সে দামেই তুমি বিক্রি করবে, তাই তো? মানে এখানে ধার্য মূল্য এবং বিক্রয় মূল্য দুটোই সমান হচ্ছে। তাহলে ছাতা বিক্রি করে তুমি তোমার লাভ হলো না ক্ষতি হলো? বলো তো। লাভ হলো। কত টাকা লাভ হলো? 50 টাকা। কিভাবে পেলে? হ্যাঁ, তাহলে ক্রয় মূল্যের থেকে যদি বিক্রয় মূল্য বেশি নয়, অর্থাৎ বিক্রয় মূল্য যদি গ্রেটার দেন হয় ক্রয় মূল্যের থেকে, তখন লাভ হয়। তাহলে এখন তো আমরা লাভের কি বার করতে পারবো? শতকরা হার বার করতে পারবো। কিভাবে করবো? যে 200 টাকা ছাতা তুমি যে ছাতাটা 200 টাকায় কিনেছো, তাতে তোমার লাভ হলো কত টাকা? লাভ হলো 50 টাকা। এই যেখানে লাভটা আমরা যদি বের করে নেই, তাহলে 250 মাইনাস 200 সমান সমান হচ্ছে 50 টাকা, তাই তো? 200 টাকা লাভ হচ্ছে কত টাকা বলো? 50 টাকা। 100 টাকায় কত লাভ হচ্ছে বলো? 25 টাকা লাভ হচ্ছে। তাহলে লাভের শতকরা হার 25 টাকা। কি সবাই বুঝতে পারছো তো তোমরা? সবাই বুঝতে পেরেছো? তাহলে যে দামে কোনো জিনিস কেনা হয় তাকে বলে ক্রয় মূল্য, যে দামে বিক্রি করা হয় তাকে বলা হয় বিক্রয় মূল্য, আর কোনো জিনিসের গায়ে যে দাম লেখা থাকে তাকে কি বলা হয়? আর লাভের শতকরা হার বের করা হলো কিভাবে? ক্রয় মূল্যের উপর বের করা। ঠিক আছে। আজকে বীজগণিতিক সংখ্যা মালার যোগ বিয়োগ আলোচনা করব। প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। আমি এই সূত্রটি মনে রাখার জন্য একটি সরা বানিয়েছি। যেমন প্লাসকে বন্ধু ধরবো, মাইনাসকে শত্রু। বন্ধুর বন্ধু আমার বন্ধু, বন্ধুর শত্রু আমার শত্রু, শত্রুর বন্ধু আমার শত্রু, শত্রুর শত্রু আমার বন্ধু। এবার এই ছড়াটি আমরা সবাই মিলে বলবো। বন্ধুর বন্ধু আমার বন্ধু, বন্ধুর শত্রু আমার শত্রু, শত্রুর বন্ধু আমার শত্রু, শত্রুর শত্রু আমার বন্ধু। আলোচনা করব দুটি ত্রিভুজের সর্বসমতা নিয়ে। দুটি ত্রিভুজ সর্বসম হতে গেলে তার তিনটি সাইড সমান হতে হবে, বা দুটি সাইডের মধ্যে একটি অ্যাঙ্গেল সমান হতে হবে, বা দুটি অ্যাঙ্গেল একটি সাইড সমান হতে হবে। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের অধিভুজ আর একটি সাইড সমান হতে হবে। এই নিয়ে আমি একটি ছড়া বানিয়েছি। এই ছড়াটি বললে কোনোদিন এই সর্বসমতা নিয়ে কোনোদিন ভুল হবে না। এই ছড়াটি হলো সাইড সাইড সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিয়াস সাইড। যার আছে এগুলো মুখস্থ করার ক্ষমতা, সেই একমাত্র বলতে পারবে ত্রিভুজের সর্বসমতা। এবার এই ছড়াটি আমরা সবাই একসাথে বলবো। কিভাবে বসেছো কেন? দলগত আলোচনা হবে। আজকে তোমাদের আলোচনার বিষয় কি? ত্রিভুজের পরিসীমা ত্রিভুজের পরিসীমা ক্ষেত্রফল। আচ্ছা, তোমরা নিজেদের মধ্যে কি আলোচনা করছো? আচ্ছা, তোমরা যদি আলোচনা করে থাকো, নিশ্চয়ই তোমাদের মধ্যে আলোচনা হয়েছে। হয়েছে তো? এভাবে আলোচনা করলে সুবিধাটা কি পাওয়া যায়? বাড়তি সুবিধা? হ্যাঁ, নিজেদের মধ্যে কথা বললে বিষয়গুলো যা যেটা জানাতে জানা হবে। আচ্ছা, তাহলে আমি একজনকে জিজ্ঞাসা করছি তোমাদের মধ্যে কি আলোচনা হচ্ছে আমি একটু দেখি। ভাই বলো, একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? ঠিক বলছো, 180। এরপর আমি দ্বিতীয় গ্রুপের কাছে চলে যাচ্ছি, রূপা। আচ্ছা রূপা, বলো তো, আমরা যদি বাহুর ভিত্তিতে বিচার করি তাহলে ত্রিভুজ কয় ধরনের হতে পারে? 3 প্রকার হতে পারে। আমার এটা ঠিক বলছে? হ্যাঁ, ঠিক বলছে। 3 প্রকার কি কি? সমবাহু, সমদ্বিবাহু আর বিষমবাহু। একদম ঠিক বলছো। তাহলে এবার তোমার কাছেই আসি। আচ্ছা, তুমি বলো যে কোন ভেদে আমরা কয় ধরনের ত্রিভুজ পেতে পারি? আমরা যদি বাহু হিসেবে কোন হিসাবে বলো? বাহু কোণ হিসেবে আমরা 3 ধরনের ত্রিভুজ পাই। যদি ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ হয় আর 90 ডিগ্রি থেকে কম হয় তাহলে ওটাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। যদি একটি কোণ 90 ডিগ্রি হয় তাহলে ওটাকে সমকোণী ত্রিভুজ বলে।
এবং যদি একটু 90 ডিগ্রি থেকে বেশি এবং 180 ডিগ্রি থেকে কম হয় তাহলে ওটাকে স্থূল করবে। আচ্ছা বলো তো ত্রিভুজের যে ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি তোমরা কেউ জানো? তোমরা নিশ্চয়ই যেহেতু দলগত আলোচনা করছো তোমাদের বইও আছে, কেউ বলতে পারবে দাঁড়িয়ে আমাকে বলো? আর ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা ডেল দিয়ে প্রকাশ করি এবং এটা নির্ণয়ের সূত্র হচ্ছে √s ইনটু s মাইনাস a s মাইনাস b ইনটু s মাইনাস c এবং এই s টার মান হচ্ছে ত্রিভুজের অর্ধপরিসীমা। অর্ধপরিসীমা, অর্ধপরিসীমাতে এই ছবিটাতে যদি আমি দেখাই তাহলে অর্ধপরিসীমাকে কিভাবে দেখা যাবে? অর্ধপরিসীমাকে যদি ছবিটাকে abc ত্রিভুজ হিসেবে ধরা হয় তাহলে অর্ধপরিসীমাকে a প্লাস b প্লাস c বাই 2 দিয়ে দেবে। একদম। আর এই সূত্রটা কার সূত্র কেউ বলতে পারবে? তুমি বলো। হ্যাঁ, ব্রহ্মগুপ্তের সূত্র। আচ্ছা তুমি বসো, তুমি বলো তো ব্রহ্মগুপ্ত কোন দেশের গণিতবিদ ছিলেন? হ্যাঁ, ভারতবর্ষের গণিতবিদ ছিলেন। সবাই একটা হাত করে বলো। ভারতবর্ষে। তাহলে এর পরের দিন আমরা অঙ্কেরও কিন্তু বিভিন্ন গল্প আছে, গণিতবিদদের জীবনের খুব গুরুত্বপূর্ণ ভালো ভালো গল্প আছে। ব্রহ্মগুপ্তের গল্প আছে, আর্যভট্টের গল্প আছে, শ্রী ধরাচার্যের গল্প আছে। এরপরের দিন তাহলে তোমাদেরকে আমি এই বিভিন্ন গণিতবিদদের জীবনের কিছু ঘটনা আমি তোমাদের সঙ্গে বলবো। ঠিক আছে। মুখে বল। ধরে x সমান log 0.01 এবার বুঝিয়ে বল অঙ্কটা কিভাবে করবি। ধরে x